আমি পুরুষ পুলা হইলে আপনি থাপ্পড় মারতেন আর আমি মাইরা দিছি। হ্যাঁ, এইটাই হইতেছে গিয়া সুন্দরী পিঠাওয়ালির ক্যালমা। আগে আগে দেখো হোতা है क्या, क्या बोलतो शुरू, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। বাবা, মোট ভাতের জন্য না, আমি এই রাস্তায় ভিক্ষা করতেছি। ভাঙ দোকান। হ্যাঁ, তুই ভাই তুই জোরে মার। দোকান ভাঙ মানে আমার এত কষ্টের দোকান এই সব কি করলো? আমার দোকান, আমার এত শখের দোকান। আপনি কোন গ্রাম থেকে আইছেন? হ্যাঁ, কোন গ্রাম থেকে আইসা এখানে এমনি বসলেন? কথা নাই, বার্তা নাই, কারো কাছে জিজ্ঞেস করার কোনো খবর নাই, হঠাৎ করে আইসা আমার দোকানের পাশে দোকান দিয়ে বসছেন। আফা, আমার নাম হইল গিয়া তমা। হ্যাঁ, আমি এই যে আইছি ওই গ্রাম থেকে। আসলে আমি পিঠার ব্যবসা করি, শুনলাম এই বাজারে নাকি পিঠার ব্যবসা করলে ভালো মতো চলবো, এর জন্য এখানে ছোটখাটো করে একটা দোকান দিলাম। বিশ্বাস করেন আপনার দোকানের কোনো অসুবিধা হইব না, আমি এদিকে সরাসরি থাকবো। আইসে অসুবিধা হইব না, তুমি যে এখানে পিঠার দোকান দিছো, আমার তো সব কাস্টমার আমার পান সিগারেট খাওয়া বাদ দিয়ে সব তোমার পিঠা খাইতে চলে যাবো, তখন তো আমারই অসুবিধা হইব। আর তার থেকে বড় কথা হলো তোমার এই এলাকা সম্বন্ধে কোনো আইডিয়া নাই। যদি তুহিন ভাই জানে তুমি এখানে নতুন দোকান দিছো, তাহলে না অনেক টাকা চাঁদা দিতে হইব, আর চাঁদা তো দেওয়াই লাগবে, প্রতি মাসে মাসেও দেওয়া লাগবে, তখন বুঝবে এখানে পিঠার দোকান দেওয়ার কথা ঝাল। ও মা, এইটা কেমন কথা? নিজের পুঁজি দিয়ে নিজে ব্যবসা করবো, আবার মাইন্ড ছেড়ে চান্দা দেবো কির লিগা? হ্যাঁ, আমার নামও তমা, আহুক আমার কাছে সাদা সাউনের লিগা। এই যে অরুণ দেখতাছেন, অরুণ দিয়ে এমন বাইরামো দেখবেন এই এলাকা ছেড়ে পলাবো, এই এলাকার মধ্যে আর কোনো চান্দা টান্দা চাইবো না, খালি এই এলাকাকে, অন্য কোনো জায়গায় যাও চাবো না। বড় বড় কথা, এই যে বড় বড় কথা না দেখমুনি, তুহিন ভাই আসলেই বড় বড় কথা থাকে নাকি? তখন তো ঠিকই বিলাইয়ের মতো মেয়ে করা লাগবে। আচ্ছা দেখেন আফা, এখন আমার কাম করতে দেন। কিরে রানা, সবিজে নতুন করে দোকান দিছে, ওরা কি আমার কথা কিছু কইছস? হ ভাই কইছি, লগে লগে টাকা পয়সা দিয়ে দিছে, এই ধরেন টাকা। গুড। এই যে তুই এখন ঠিকঠাক হইছস, তুই বুঝাইতে পারস মানুষে আমি তুই কি জিনিস। টাকার জন্য কাউরে টাকা তো দিতে হয় না, কর করায়া টাকা আয়া পড়ে। শোন, বাজারে এলাকায় কে কোথায় নতুন বিজনেস দাঁড় করায় সেই খবরটা কিন্তু ভালো করে রাখবি, তা না হলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। ভাইজান, বাজার একটা নতুন দোকান হয়েছে, ওর তো কাছে চান্দা চাইছি, ওই কিন্তু চান্দা দেয় নাই। কেন তুই আমার কথা কিছু কস নাই? শোন, দাম দিব না, তারপরে না দাম দিলে আমার এই বন্দুকটা দেখতেছস না, এই বন্দুকের একটা গুলি দাম কেমন করে আদায় করতে হয় সেটা খুব ভালো করেই জানে। ভাই তো আপনার কথা কই নাই, তবে এবার আপনার কথা কমু, এবার যদি আপনার কথা কই ওই টাকা পয়সা দিয়া প্যান্টেন ভিজা হেলাই দিব। আচ্ছা ঠিক আছে, অনেক তো হইলো, বাড়ির দিকে চল। কি হলো ভাই, গাড়ি থামাইলেন কে? গাড়ি কি তেল ফুরাই গেছে, গাড়ি নষ্ট হইলো? গাড়ি নষ্ট হয়েছে? হ্যাঁ, এই জায়গায় একটা নতুন দোকান হয়েছে, এই খবরটা আমার কানে পৌঁছাস নাই কি জন্য? এটা কি তোর চোখে পড়ে না? ভাই দোকানটা যে বইছে আমি ওটা লক্ষ্য করি নাই। ঠা করবি কি জন্য? তুই তো লক্ষ্য করবি অন্য জিনিস, কামের জিনিসটা একটা লক্ষ্য করতে পারবি না। যা, তার সাথে কথা বল। এই চন্দ্র, তুমি যেন দোকান দিছো, কার কাছে অনুমতি না দোকান দিছো? তুমি কি জানো না দোকান দিলে গেলা বাইরের কাছে অনুমতি না দোকান দিতে হয়? কার কাছ থেকে আবার অনুমতি নিয়ে আমো? হ্যাঁ, নিজে পুঁজির টাকা খরচ কইরা তারপর দোকান দিছি, আমি আবার তার কাছে কি লিগে অনুমতি নিমু? রানা, মায়াটারে বুঝাইয়া দে আমি কি জিনিস। অনেক তর্ক করতাম, তর্করে কম করতে কম। এই মাইয়া, এই তুমি বাইরে চেনো না, বাইরের অনুমতি ছাড়া কেউ বাজারে বাজার করতে আসতে পারে না, আর সেই জায়গায় তুমি তোমার দোকান দেওয়া বইছো, তোমার সাহস দেওয়া তো বাসি না। ভাইজান,
এইবারের মতো ওরে মাফ করে দেন। ও তো এখানে নতুন আইছে, ও কিছু জানে না। আমি ওরে সবকিছু বুঝাই দেবো নি, তারপর ঠিকই পারবো। কি বুঝাইবেন? হ্যাঁ, আপনি আমারে কি বুঝাইবেন? আর কিসের মাপ? আমি মাপ চাইতেছি না, আপনি আমার মাপ চাইতেছেন। আমি কোনো মাপ টাপ চাই না। কত কষ্ট কইরা একটু একটু করে টাকা জমাইয়া তারপর এহেনে ওখানে দোকান করে খাই। এইরকম পাতি নেতা আমি কত দেখছি। শুনেন, এই যে আপনার যে পাতি নেতারা আছে না, এই পাতি নেতারে ওরন দিয়ে যদি খালি একটা বাড়ি দেই, তাইলে ওই আমার খোলার মধ্যে সিটিপিটার মতো পড়ে থাকবো। তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারো না। তুমি তো মায়া মানুষ। মায়া মানুষ যদি না হইতা, কানের নিচে ঠাড়াইয়া তখন একটা মারতাম, বুঝতা আমি কি জিনিস। আমি পুরুষ পুলা হইলে আপনি থাপ্পড় মারতেন, আর আমি মাইরা দিছি। এরপরে আমার দোকানের আশেপাশে যদি আমি আপনারে দেখি, আপনার ঠ্যাংটা ভাঙ্গা আমি লুলা কইরা দিব। খাড়াই খাড়াই তামসা দেখতেছস না? ভাঙ দোকান। তুই ভাই, তুই জোরে মার। দোকান ভাঙ মানে? আমার দোকান, আমার এত কষ্টের দোকান, এই সব কি করলো? আমার দোকান, আমার এত শখের দোকান, সব কি কইরা দিল? আমি বারবার করে নিষেধ করছিলাম না, আমার কোনো কথাই শুনলি না। এখন ভালো হইছে, দোকান তো ভাঙ্গে দিয়েছে। এখানে দোকান করা না কোনোভাবেই সম্ভব না। ওরা যে খারাপ মানুষ। আজকে ভাগ্য ভালো, হাতে বন্দুক ছিল না, আবার তুই তার গায়ে হাত তুলছস। আল্লাহ যে তোরে কেমনে বাঁচায় রাখছে আমি সেই চিন্তা করতেছি। সব সময় যে মানুষ বন্দুক নিয়ে ঘরে, তার মুখের উপর কোনো কথা বলতে পারে না। কথা কইলি, এই রে আল্লাহ, কি হইলো এটা? কথা কইলি গুলি চালায়, আর আজকে তুই তারে মারছিস না। দেখিস তোর যে কি করব। ভালোই ভালোই এই এলাকা থেকে পলা, ভালো হইব। সাফা, আমার একটা কথা কন তো, ওই লম্পট খারাপ লোকটা কার ক্ষমতায় ও এত পাওয়ার নিয়ে এলাকায় চলে? আর কার মাধ্যমে চলবো? ও যে একজন কমিশনার আছে, উনার মাধ্যমেই চলে। উনার পাওয়ারেই তো পাওয়ার দেখাইতেছে। ওই তুহিনের যন্ত্রণায় আমরা কোনো গরিব মানুষ ছোট একটা দোকান দিয়েও শান্তি পাইতেছি না। কয় টাকা ইনকাম করি, সেই টাকা থেকে অর্ধেক করে ভাগ দিতে হয়। আমরা যন্ত্রণা সহ্য করতে না পাইরা জীবনের ভয়ে চুপ করে থাকি। আর তুই কোনখান থেকে আইসা বড় বড় কথা কইতেছিস? তোরে মাইরে ফেলাইবো, আমি শিওর তোরে মাইরে ফেলাইবো। আচ্ছা, আপনার কাছে আমার শেষবারের মতো অনুরোধ, আপনার কাছে আর কিছু চামো না আমি। আপনি খালি আমার ওই কমিশনারের বাড়িটা একটু চিনাইয়া দেন। আল্লাহ গো, এখন সেই বাঘের ডেরায় যাইতে কইতেছস? শোন ভাই, আমার জীবনের মায়া আছে, আমি যাইতে পারব না। ছোট্ট একটা দোকান দিয়ে পান সিগারেট বিক্রি করে ভালো আছি, ভালো থাকতে চাই। তোর যা মন চায় তাই কর, আমি তোর মধ্যে নাই। বাবা, মারে, তুই কাঁদতেছস কেন? কি হয়েছে? জানো মা, জীবনের হিসাব মিলানো না অনেক কঠিন। এই জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা কথা কইতে পারি, যারা অসৎ পথে কামাই করে দেখবা তারা খুব সহজে কামাই করতে পারে, তাদের রাস্তায় কোনো বাধা আহে না। আর যারা সৎ পথে থাইকা কামাই করতে চায়, তাগো জীবনে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি আহে। ঠিক মতো তারা কাজ কাম করতে পারে না, কামাই করতে পারে না। মারে, তোর চিন্তা ভাবনা সম্পূর্ণটাই ভুল। মানুষে কইছে না, সত্যের প্রদীপ টিপ টিপ করে জ্বলে আর সারা জীবন জ্বলে, আর মিথ্যার প্রদীপ দাও দাও করে জ্বলে আর পরক্ষণে নিভে যায়। তুই এমন করিস না। যারা সত্য পথে চলে, ঠিক মতো পরিশ্রম করে টাকা উপার্জন করে, আল্লাহ তাআলা তাগো সব সময় সহায় থাকে, তাগো কোনো ক্ষতি হয় না রে মা। ঠিক আছে, তোমার এইসব কথা প্রবাদ বাক্যে মানায় মা। জানো মা, আজকে কিছু না। কিছু না মানে কি হয়েছে? আমারে সব কইলে ক। কইলাম তো মা, কিছু হয় নাই। হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে। আমি কলপার থেকে খাওয়ানোর পানি আনতাছি, তারপর দুইজন ঘরে বসে ভাত খামো। মায়াটার যে কি হইল কিছুই বুঝি না, কোনো কথাই আমারে কইবার চায় না। মা, মা, কি চাচি কি তুমি একটু থাকো, আমি না কমিশনার বাড়ি থেকে আহি। কমিশনার গো বাড়ি? কেন,
কিছু হইছে? হইছে মানে কালকে সকালে এই যে কিরে মা, কালকে কি হইছে? আরে মা, তোমারে তো তাক লাগাই দিতে চাইছি, এর লেগে কইতে চাইছিলাম না। আসলে কালকা ওই যে কমিশনার বাড়ি থেকে এক লোক আয়া কইতাছে 100 পিঠার নাকি অর্ডার আছে। তারা নাকি ওই যে চিতই পিঠা দুধ দিয়ে ভিজে খাবে। তো তারা তো বড় লোক মানুষ, কষ্ট টষ্ট করতে চায় না। তাই এই অর্ডার কনফার্ম হইছে কিনা এর জন্য ওই বাড়িতে যাইতাছে। 100 পিঠার অর্ডার দিছে, তাহলে তো ভালোই হইছে। বেচা কিনা ভালো হইলে ঘরে কয়টা টাকা আসবো। আমি তো প্যারালাইজড হয়ে বসে আছি, কোনো কামই করবার পারি না। তুই তো কত কষ্ট কইরা এই সংসারটা চালাইতেছস। মারে, আমি যে বড় অসহায়, তোর দিকে চাইলে আমার যে কত কষ্ট লাগে। কোন জায়গায় এই বয়সে তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব, তা না তুই এই সংসার চালাইতেছস। আজকে যদি আমি ভালো থাকতাম তাইলে তো এত কষ্ট তোর করুন লাগতো না। মা, মা দুঃখ করে না তো, তুমি বাড়িতে থাকো, আমি কমিশনার গো বাড়ি থেকে ওখান থেকে দোকানে চলে যাবো। তুমি সাবধানে থাকো। হইছে, অনেক কথা হইছে, এবার চলো। শোন, আমি একটা কথা বলি, আমি কিন্তু কমিশনারের বাড়ির মধ্যে ঢুকতে পারব না, গেটের সামনে থেকে কিন্তু চলে আসবো আমি। ওরে আল্লাহ রে, আচ্ছা যা করার কইরো, এখন চলো তো। ঠিক আছে মা, গেলাম। আচ্ছা যাও। কোথায় জানি আমার কেমন কিন্তু কিন্তু লাগলো, বুঝলাম না। মায়েরা কতই না কষ্ট করে, ও কষ্ট করে যে টাকা উপার্জন করে, আর আমি মা হয়ে তো শুয়ে শুয়ে খাই। আমার অনেক কষ্ট হয়। আল্লাহ, তুমি কবে আমারে ভালো করবা, সুস্থ করে দিবা। ওর কষ্ট যে আমার আর সহ্য হয় না। আচ্ছা তমা, তুই যে কমিশনার বাড়িতে যাইতেছস, তোর কি ভয় লাগে না? আমার কিন্তু প্রচুর ভয় লাগতেছে। তুই এখানে গিয়ে কি করবি কত? এত কিছু তোমার জানতে হইব না, তোমারে নিয়ে যাইতে কইছি, তুমি আমারে নিয়ে যাও। ওই বদমাইশ লাফাঙ্গা আমার দোকান ভাঙছে, ওরে কি আমি এমনি এমনি ছেড়ে দিমো? দেখ, আমার কিন্তু তোর ভাবভঙ্গি একটু ভালো লাগতেছে না। তোহিনের যে পরিমাণ পাওয়ার, ও সকলের লাগে যে পরিমাণ পাওয়ার দেখায়, আর আমরা এখনই কমিশনার ওইখানে যাবো। কমিশনার না হয়ে জানি কেমন মানুষ হইব, আমাদের সাথে কি যে খারাপ কাজ করবো আল্লাহই জানে। দেখ, আমার মনে হয় কি ওইখানে না যাওয়াটাই ভালো হইব। দোকান ভাঙছে আমার, আর ভয় পাইতাছো তুমি, মনে হয় তোমারে কিছু কইব। তুমি আমার এই উপকারটা করো, এখন তো কথা কইও না। তুমি শুধু আমার কমিশনার বাড়িতে পৌঁছায় দাও। ঠিক আছে, আল্লাহই জানে আজকে কি যে হইব। হাঁটতে হাঁটতে তো অনেক দূর আইছি, আর কত দূর? আর দূরে যাইতে হইব না, আমরা চলে আইছি। চইলা আইছি কো? এই যে কালারফুল বিল্ডিংটা দেখা যাইতেছে না, এইটাই হলো কমিশনারের বাড়ি। আর ওই যে দূরে দেখা যাইতেছে, ওইটাই হলো গেট। আমার না ওই গেট অব্দি যাওয়ারও সাহস হইতেছে না, আমি এইখান থেকে বাড়ি চলে যাবো। বোন, যদি বাইসা থাকোস তোর লগে আমার দেখা হইব। আমার আর কইস না ভিতরে যাইতে। বাইসা থাকি মানে? এই বোকা, কি বলতাছো এইসব? আমি বাইসা থাকবো আর তোমার সাথে আমার দেখা হবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার পানের দোকান যা খুলো, সাথে একটু আমার দোকানটা একটু সাইজ মাইজ করে রাখো। আমি এই যে তার সাথে দেখা কইরাই আমি দোকানে চলে আসবো। আচ্ছা, আমি তাহলে এখন যাইতেছি। হ্যাঁ, আল্লাহ, তোমার কাছে আমি 2 হাত তুলে ফরিয়াদ করতেছি, এই মাইয়াটার জীবনটা তুমি বাঁচিয়ে দাও। ও যে কত বড় ভুল করতেছে ও নিজেও জানে না। আল্লাহ, যদি ওর কোনো ক্ষতি হয়, তুমি ওর হাত পা ভাঙবে। হাত পা ভাঙলো অন্তত পক্ষে কাজ করে খাইতে পারবো না, জানে মাইরা ফেলাই ও না। আল্লাহ, তা শফি মিয়া, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? কমিশনার সাহেব, আপনি যদি থাকেন তাইলে আমাকে কোনো চিন্তা আছে? আপনারা আছেন বলে আমরা ব্যবসা করে খাইতেছি। যাক, তোমার ব্যবসা ভালো চললেই ভালো। আপনি নিশ্চয়ই কমিশনার সাহেব। আমি হইলাম গিয়া তমা, এলাকার মানুষ আমারে সুন্দরী পিঠাওয়ালি কইয়া ডাকে। আমি আপনাদের বাজারে একটা ছোট পিঠার দোকান দিচ্ছি। ভাবলাম পিঠার দোকান যেহেতু দিচ্ছি, এই এলাকার কমিশনারে যদি পিঠাই না খাওয়ায়, তাহলে আমার পিঠার দোকান দিয়ে সার্থকতা হইল কি? আয় রোজগার তো ভালো হবো না। এর জন্য আমার হাত দিয়া নরম নরম তুলতুলা দুধ চিতই পিঠা বানিয়ে নিয়ে আসছি। আপনি একটু খাইয়া দেখে। বাহ, তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার কথার ভঙ্গিও তেমন সুন্দর। কমিশনার সাহেব,
এই পিঠাটা যদি আমার সামনে একটু খাইতেন আমার খুব ভালো লাগতো। তুমি আনছো ভালো কথা, তো আমি এখনই নাস্তা করে এসেই মাত্র বসছি, পরে খাবো। সফি, এটা একটু ভিতরে দিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে নিশ্চিন্তে দোকানদারি করো। আর তুমি যে দোকানদারি করো, কেউ কি তোমাকে ডিস্টার্ব করে? করে তো, করে কমিশনার সাহেব। এই যে গেছে কালকেই, জানেন গেছে কালকেই। আমি সকাল সকাল দোকান খুলছি, তারপরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। আমি রাগের মাথায় একটা থাপ্পড় মারছিলাম, আর ওরা আমার সম্পূর্ণ দোকান পাট একেবারে ভাঙ্গা ছিল, তছনছ করে ফেলাইলো। আমার মনে রাগ মনে রয়ে গেছে কমিশনার সাহেব, আমার মনটাই চাইলো তারে ধইরা আমার ওই চুলার ভিতরে ঢুকাইয়া আমি যদি একটা সিটি পিঠা ভাইজা খাইতে পারতাম, মনের রাগটা শান্ত হইতো। বলো কি, আমার এলাকায় এত বড় সাহস কার যে তোমার দোকান ভাঙচুর করে? তোহিন, ব্যাপারটা দেখতো কে এইগুলো করে। ঠিক আছে চাচা, হবো না, কিচ্ছু হইব না। আর কার এত বড় সাহস আমার এলাকায় এসে একটা মহিলা মানুষের পিঠের দোকানে হামলা দেয়? এটা কখনো হইব না চাচা, আপনি কোনো প্রকার চিন্তা করবেন না। এই যে আমি তুমি আসি তো, কিরে না? হ্যাঁ আসি তো। ঠিক আছে মাজানুনি, তুমি নিশ্চিন্তে দোকানদারি করো গা। আজ থেকে তোমার দোকানে একটা মশা মাছি ঢুকার সাহস পাবে না। কমিশনার সাহেব, আমার আরেকটা আরজি আছে, বলমু? বলো। আমার খুব ইচ্ছা ও যদি আমার দোকানে আবার ঝামেলা করতে আসে, তাইলে আমি কিন্তু ওরে ভাঙ্গা ছিল আমার চুলার ভিতরে ঢুকাই দিমু। আপনি কিন্তু কিছু বলতে পারবেন না। ঠিক আছে, তুমি তাদের চুলার ভিতর ঢুকায় তারপরে আমার কোনো অসুবিধা হলে খবর দেবে। ঠিক আছে কমিশনার সাহেব, এখন তাহলে আসি। আসো। আচ্ছা আসি। আল্লাহ জানে ওইটা কি এখনো জীবিত আছে নাকি মরে গেছে। আমারে তো কইলো দোকান টোকান সব গুছিয়ে রাখছি। আল্লাহ, তুমি ওরে ঠিকঠাক মতো ফিরাই আনো। এই দাঁড়া, তোরে আমি একটু ভালো মতো দেখে নি তো। আমার এবার দেখার কি আছে? আমি যেমন তেমনই তো আছি। দেখতেছি কারণ আছে। তুই যেখানে গেছিলি সেইখানে তো মানুষ যায় আর জীবিত ফিরতে পারে না। তুই তো সুন্দর মতো ফিরে আইছিস। তো তোর হাত পা ঠিক আছে নাকি সেটা দেখলাম। হাত পাও ঠিক আছে। কি রে, ওইখানে গিয়ে কি জাদু করছস? তোমার কথা শুনে মনে হয় আমি কোনো বাঘের গুহায় গেছিলাম, যে সেখানে গেলে বাঘ আমারে খাবলা দিয়ে খায় ফেলাবো। আরে কমিশনার রে পিঠা দিয়ে এমন ভাবে পটাইছি, এই দোকানে মানুষ তো দূরের কথা, একটু মশা মাছি এসে ভুনভুন করার সময়ও পাবো না। আর যদি কোনো মানুষজন আসে, তাহলে আমি কমিশনার সাহেবরে বইলে আসছি, আমি সোজা তারে ভাঙ্গা ছিড়া আমার চুলার ভিতরে ঢুকাই দিব, আপনি কিছু কইতে পারবেন না। সেও আমারে বলছে ঠিক আছে। এই হইল গিয়া কথা। এখন এইসব কিছু কিনা নিয়ে আসলাম, নতুন করে তো আবার দোকান টোকান সাজাইতে হইব নাকি? বাপরে বাপ। কি কোনো জাদু তো না জানে? কমিশনারে কি জাদু করে আইছে নাকি? ওর কথায় রাজি হয়ে গেল। কোনোদিন তো কারো কাছ থেকে শুনি নাই এমন কোনো কথা। আফা কইতাছি তোমার কাছে ম্যাচ আছে? ম্যাচ? হ্যাঁ আছে। আমি ম্যাচ নিতে বইলা গেছি, দেখো। গুড়ি, ও মা, ধরো ধরো ধরো, দেখছো গুড়ি আনতে চাইছি, গুড়ি আনতে মনে নাই। তুমি একটু থাকো, একটু দেখো, আমি গুড়িটা নিয়ে আহি। কিরে, পিঠালি কই গেছে? ভাই ও তো একটু বাড়িতে গেছে, গুড়ি শেষ হয়ে গেছে তো গুড়ি আনতে গেছে। তুহিন ভাই, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আপনি এই দোকানটা আর ভাঙেন না। অনেক কষ্ট করে বেচারি দোকানটা আবার ঠিক করছে, যদি এবার ভাঙে দেন তাইলে ওর কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবো না। আরে আজকে দোকান ভাঙতে আসি নাই। শোন, এই নে 1000 টাকা নে, আসলে দিয়ে দিস। আর যে বলিস দোকান ভাঙার জন্য টাকাটা আমি ওরে দিয়ে গেছি।
আচ্ছা ওই টাউট বাটপারটা এদিকে আইছিল কেন রে? হ্যাঁ ওই টাউট বাটপার এদিকে কেন আইছিল? ওই যে কালকে দোকান ভেঙে দিছিল না, এই জন্য টাকা দিতে আইছে দোকান ঠিক করার। এই যে টাকা। তমা আমার একটা চিমটি দে তো। উফ, সত্যি ব্যথা তো পাইছি। তার মানে আমি স্বপ্ন দেখতেছি না, সত্যি। আমার একটা কথা কত, যে বাটপার সারা জীবন মানুষের জ্বালায় আইছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আইছে, সে আজকে নিজে দোকানে এসে টাকা দিয়ে গেল। ব্যাপারটা কি? হ্যাঁ, এইটাই হইতেছে গিয়া সুন্দরী পিঠাওয়ালির ক্যালমা। আগে আগে দেখো হোতা হে কিয়া কে বলতো শুরু, পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আচ্ছা ঠিক আছে, কথা সব পরে কমনি, এখন আমার কাজটা করতে দে। 1000 টাকা দিছে, ভালোই হয়েছে। ম্যাচটা এই যে আমি না দিন দিন তোরে দেখতেছি আর আশ্চর্য হইতেছি। তুই কেমনি কি করলি? তুই কি সত্যি জাদুটোনা জানিস? যেই বাটপার সারা জীবন মানুষের জ্বালায় আইছে, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আইছে, সে টাকা দিয়ে গেল, তুই কমিশনের বাড়ি গেলি, সুন্দর মতো ফিরেও আসলি, কোনো ঝামেলা হইলো না। আচ্ছা কি করছিস কত? আচ্ছা যাই হোক, যা করছিস ভালোই করছিস। তোর সাথে হয়তো প্রথম দিন অনেক খারাপ ব্যবহার করছিলাম না, তুই আমার মাফ করে দিস। হ্যাঁ আরে না না, কি মনে করবো, ওই তুমি কইতেই পারো যে কেউ দোকানের পাশে দোকান দিলে একটু তো বকাঝকা করবই। যাই হোক, তুই যেটা করছিস অনেক ভালো কাজ করছিস, কিন্তু অন্তত পক্ষে ওই বাটপারের কাছ থেকে না গরিব মানুষগুলো রক্ষা পাইবো, সবাই এখন একটু ভালো থাকতে পারবো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পিঠা বানা সুন্দর করে, আজকে আমিও পিঠা খাবো। আচ্ছা খাইও। আচ্ছা ভাই, আমরা বুঝলাম না এখানে আমরা দাঁড়া রয়েছি কিসের জন্য? আর ওইদিনকে দোকান পাট ভাঙ্গা দিলেন, আবার যা দেখলাম 1000 টাকাও দিয়ে আইলেন। কিছুই বুঝলাম না ভাই, আমার মাথায় কিচ্ছু ঢুকলো না। তোর মাথায় কিছু ঢোকার দরকার নাই তো। তোর মাথায় যদি সব বিষয়গুলো ঢুকতোই, তাহলে আমার জায়গায় তুই থাকবি আর তোর জায়গায় আমি থাকতাম। শোন, কোনো কথাবার্তা না বলে চুপ করে না দাঁড়ায় থাক। আজকে যা বেচা হয়েছে হয়েছে, কালকে ভালো করে মনোযোগ দিয়ে দোকান করো। কি ব্যাপার, এরকম ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছেন কেন? শিক্ষা হয় নাই? হ্যাঁ, কমিশনার সাহেবের কাছে যে আবার বিচার দিমো নাকি? থাক, আর বিচার দিতে হবে না। তুমি এবার নিশ্চিন্তে পিঠার ব্যবসাটা করতে পারো। তোমার ওইখানে কাকপট আর ফুসকি দিব না। সেটা আমি খুব ভালো করে জানি, আমার নতুন করে আর জানাইতে হইব না। এখন আমার পথ ছাড়েন। কি হলো, সরেন। রানা, তুই কি কইতে পারস মায়া মানুষ আসলে কিসের প্রতি দুর্বল? ভাই আমার মাথায় কিচ্ছুই খেলতেছে না এগুলো। আমি টুতে একবার অঙ্কতে ফেল করছিলাম, দেখা আবার লাথি দেওয়া নামাই দিছে। তোরে আমার জিজ্ঞেস করে লাভটা হইলো কি? ঠিক আছে, বয়। কি ব্যাপার, আজকে কি শীত বেশি পড়ছে নাকি? আমার দেখি চুলায় জালি জ্বলে না। তোমার তো চুলা জ্বলে না, আর আমার তো মাথায় কাজ করতেছে না। সকাল থেকে এখানে বসে আছি, একটা কাস্টমার নেই, একটা টাকা আজকে বিক্রি করতে পারিনি। বাড়িতে যে কি যে জবাব দিব ওইটাই ভাবতেছি। আল্লাহর উপরে ভরসা রাখো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ও, এটাই বুঝি মা জননীর পিঠার দোকান? কমিশনার সাহেব আপনি কই যে বসতে দেই। কমিশনার সাহেব বসেন, এখানে বসেন। পিঠা খাবেন? আরে মা জননী, তুমি যে ওই দিন পিঠা দিয়ে এসছো, সব আমি বসে বসে সবগুলো খেয়ে ফেলছি। তোমার পিঠার যে এত স্বাদ তা আমি জানতাম না, যার জন্যে আমি আজকে নিজেই চলে এসেছি তোমার দোকানে। তুমি বানাও, আমি এখানে বসে বসে খাবো। আচ্ছা ঠিক আছে কমিশনার সাহেব, আপনি তাহলে এখানে বসেন, আমি গরম গরম পিঠা আপনারে ভাইজা দিব। শুধু পিঠা না, এই যে আমার একটা বান্ধবী আছে, ওর দোকানের পানও খাওয়াবো। বসেন।
মা জননী, এই ফটোটা কার? কমিশনার সাহেব, এই ছবিটা আমার। এটাই তো আমার সেই হারায় যাওয়া মেয়ে। তাহলে মা, তোমার মার নাম কি? আমার মায়ের নাম আইভি। তোমার বাবার নাম? বাবার নাম খোকন চৌধুরী। আচ্ছা মা, তোমার আসল নাম কি বলো দেখি? আমার আসল নাম তমা। তমা তোমার নাম? তুমি তো আমার মেয়ে মারি, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে। তোমার মাকে নিয়ে তুমি তখন ছোট্ট, মেলায় নিয়ে গেছিলাম। মেলায় যাওয়ার পর তোমাকে হারিয়ে ফেলি। ওখান থেকে বহু খোঁজাখুঁজি করছি, খুঁজে পাইনি। আজ 17-18 বছরের কথা। আমার সেই মেলার কথা মনে আছে। তার মানে তুমি আমার সে হারিয়ে যাও বাবা। বাবা জানো, তুমি মেলায় থাকতে যখন আমার এই ছবিটা বাঁধাই দিলা, আমি অনেক খুশি হয়েছিলাম। খুশিতে নাচতে নাচতে হঠাৎ করে হারায় গেছি কোন জায়গায় যেন, আর তোমাদের খুঁজে পাইলাম না। তারপর থেকে এই ছবিটারে আমি কাজ ছাড়া করি না। আস্তে আস্তে ধীরে ধীরে যখন বড় হইতে লাগলাম, এই ছবিটা অনেক মানুষে দেখাইছি। ভাবছি যে এই ছবিটা দেখে হয়তো কেউ চিনবো, কেউ হয়তো বলবো যে এইটা আমার মেয়ে। ওর ছবি তুমি কই পাইলা? কত গ্রামে গ্রামে ঘুরছি, কেউ বলে নাই। অথচ দেখো আজকে ঠিকই তোমারে পেয়ে গেছি। মা, অনেক খোঁজাখুঁজি করে তো পাইছি। আমি আর তোকে হারাতে চাই না। তুই আমার সাথে চল, চল মা, চল। চাচা, আমার দোকানটা দিকে একটু খেয়াল রাখেন তো। সারাদিন কাম কইরা মাইয়া যদি আইসা দেখে যে সব আগোছালো রয়েছে, তাইলে রাগ করব। যতটুক পারি সাইরে থুই কাম। চাচি, চাচি, একটা সুখবর আছে তো। কি সুখবর? তোমার মাইয়া তমা ওর হারাই যাওয়া বাপেরে খুঁজে পাইছে। তুই এটা কি কথা কইতেছস? ওর হারাই যাওয়া বাপ কই? ওই কমিশনারের বাড়িতে। আর কমিশনারই হইলো তোমার নাকি হারাই যাওয়া বাপ। কি কমিশনার ওর হারাই যাওয়া বাপ? আমার একটু নিয়ে জানা, কমিশনার বাড়িতে আমি একটু যাবো। বাবা, আমি না কখনো কল্পনাই করতে পারি নাই যে আমি তোমারে খুঁজে পামো। মারে, আগের কথা ভুলে যা। তোমা, তোমা, মা তুমি দেখো না, আমি আমার হারিয়ে যাওয়া বাবারে খুঁজে পাইছি। চাচি, তুমি কথা কও, আমি যাই, আমার দোকানটা আমি ভালাই থুয়েছি। আচ্ছা যা। মারে, আমি অনেক খুশি হয়েছি। এখন যে আমি মইরাও শান্তি পামু। সব সময় তোরে নিয়ে আমার অনেক চিন্তা ছিল, আমি যদি মরে যাই তোরে আমি কার হাতে বুঝাই দিয়ে যাব। তাই কত না তোর হারিয়ে যাও বাবারে আমি খুঁজছি, মারে খুঁজছি, পাই নাই। আজকে যখন খুঁজে পাইছস, আজকে থেকে আমি স্বাধীন, আমি মুক্ত। কিসের মুক্ত তুমি? তোমারে তো আমি ছাড়বো না। আসলে কি বাবা, তোমারে বলছিলাম না আমি হারিয়ে যাওয়ার পরে একজন মহিলা আমারে খুঁজে পাই। ইনি সে আমারে কোলে পিঠে করে মানুষ করছে, আর তার সাত কোলে কেউ নাই। তুমি আমারে কও, এখন তারে একা ছাইড়া দাও কি ঠিক হবো? ঠিকই তো বলছিস মা। শোনেন, আপনি তোমার মা হয়েছিলেন, আপনি তোমার মা হয়েই এখানে থাকবেন। মা, এখন থেকে তুমি এখানেই থাকবা, বাবা একবারই বলে দিচ্ছে। আচ্ছা। কি ব্যাপার চাচা, পিঠালিরা আমাদের বাসায় কেন, আর এদের এই বেশ কেন? এখন আর আমি পিঠাওয়ালি না, এখন আমার সাথে কথা বললে হিসাব করে কথা বলতে হবে। চাচা, এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ঠিকই বলেছে। ও আমার হারিয়ে যাওয়া আমার মেয়ে। আজ 18 বছর পর তাকে পেয়েছি। তোমা, এটা হচ্ছে আমার ভাস্তে, খুব ভালো ছেলে। আমি তোমার সাথে ওর বিয়ে দিতে চাই। না না বাবা, আমি কোনো গুন্ডা বদমাশকে বিয়ে করতে পারবো না। তাছাড়া যে
কিনা গরিব অসহায় একটা পিঠাওয়ালির দোকান ভেঙে ফেলতে পারে সেই সব ছেলেকে তো একেবারেই না। চাচা, এই যে আমি কান ধরছি, আমি কথা দিলাম আমি আজকের পর থেকে কোনো গুন্ডামি বদমাশি করবো না, আমি একদম ভালো হয়ে যাবো। মা, ও মাপ চাইছে, ওটা মাপ করে দে, ও খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, বিয়ে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, যদি সে আজকে থেকে গুন্ডামি বদমাইশি ছেড়ে দিতে পারে তাহলেই তাকে বিয়ে করব আমি। ঠিক আছে, তাহলে কালকেই আমার বাড়িতে বিয়ের বাজনা বাজবে। বাবা, এক মুঠ ভাতের জন্য না আমি এই রাস্তায় ভিক্ষা করতেছি। কেউ আছেন গো, আমারে কয়টা ভিক্ষা দিয়া যান, আমি কয়টা ভাত খামো, আমার না অনেক ক্ষুধা লাগছে। দীর্ঘ 7টা বছর আমি বিদেশে থাকলাম, 7 বছর পরে হুট করে আমি দেশে আসতেছি। আমার যে কি আনন্দ লাগতেছে, কি যে ভালো লাগতেছে। এলাকাটাও মোটামুটি উন্নত হয়ে গেছে। এই যে লাকেজ ভর্তি অনেকগুলো টাকা নিয়ে আসছি আমি, এরা দেখলে অনেক খুশি হইব। আগে যাইয়া 7 বছর পরে আমি আমার মায়ের বুকে জড়াই নিব, আর আমার বউরে মন বইরা দিহু, আর আমার মা মারে রাজধানীর মতো করে এখন রাখুন। আঙ্কেল, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কয়টা টাকা দিবেন, আমি খামো। আব্বা তুমি? মাতুয়া, তুই এই জায়গায় থালা নিয়ে ভিক্ষা করতেছিস কেন? তোর এই অবস্থা কেন মা? কি হয়েছে? আমার সব খুলে বল। জানো বাবা, আমার মনে হয় সব শেষ হয়ে গেছে। মা, বোমা, বোমা কই যাইতেছো? আমি সব জানি, তুমি আমার পোলারে ফেলায় রেখে চলে যাইতেছো। বোমা, তুমি আমার পোলারে ফেলায় থুয়ে যাইও না। তারপর তোমার একটা মাইয়া আছে, একবার চিন্তা করছো তুমি চলে গেলে মাইয়াটার কি হইব? এই বুড়ি, ঘ্যানর ঘ্যানর করিস না তো। যাই না যেহেতু গেছসি, তাহলে আরো ভালো করে শুন। আমি এখন বাইরে যাইতেছি, আমার যার সাথে সম্পর্ক আমি তার সাথে একেবারের জন্য চলে যাম। বৌমা, আমাকে কথা না বাদই দিলাম, কিন্তু তোমার মাইয়া, একবার মায়ের কথা চিন্তা করো। ও কারে মা ডাকবো? ওর কে দেখাশোনা করবো কও? আমি তো দাদি, কিন্তু মার আদর কি আমি দিতে পারো? বৌমা, তোমার কাছে হাত জোর করে বিনতি করতেছি, তুমি এই বাড়ি চাইয়া যাইও না। এই বাড়িতে তুমি চলে গেলে আমরা কেমন থাকুম কত? বৌমা, আই আবার আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতেছস, তুই কি মনে করছস তাতেই আমি এখানে থাইকা যামু? সংসার যদি করার হইতো তাহলে তো আমি সংসারে থাইকাই যাইতাম, তাইলে তো আর আমি সম্পর্ক করতাম না। তাছাড়া আমার এই মাইয়া আমি খালি পেটেই রাখছি, কিন্তু আমি কোনোদিন চাই নাই যে আমার কোনোদিন বাচ্চা কাচ্চা হোক। আর তগো বংশের রক্ত তোরা পাইলা পয়সা বড় করবি, এর দায় ভার আমি কেন নিতে যাবো? আমি যাইতাছি, আমার কেউ বিরক্ত করবেন না। ও মা, মা তুমি আমার রেখে যাও না। মা, তুমি যদি আমার রেখে যাও আমি তোমার সাথে থাকতে পারবো না। মা, আমার ছেড়ে যাও না। বৌমা, বৌমা, আমি তোমার পায়ে ধরতেছি। বৌমা, তুমি এমন কাজ করো না, ওই মায়ের সাইডে তুমি যাইও না, ও এতিম হয়ে যাইবো। আর তুমি যদি চলে যাও আমার পোলাও বাঁচবো না। আমি তোমার কাছে তোমার ভালোবাসা ভিক্ষা চাইবো। মা, যত সব নাটক। দাদু, ও দাদি, ও দাদি, দাদি, ও দাদি, দাদি, ও দাদি, ওরা আমার মা তো আমার ছেড়ে চলে গেল। এখন যদি তুমি আমার ছেড়ে চলে যাও তাহলে আমি থাকবো কার কাছে? ও দাদি, ওরা দাদি। নাইতেছে না। এই না ধরো, এটার মধ্যে গয়না কাটি আসছে। আর বইলো না, আসার সময় আমার শাশুড়ি দেখা ফেলাইছে, খুব ঝামেলা করতেছিল। এখানে 50,000 টাকার মতো আছে। মাত্র 50,000 টাকা? আর বাকি টাকা পরে উঠামুনি, ফোনে আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি। এখন তুমি কও বাবা, আমি এখন কি করবো? মাও নাই, দাদিও নাই, আমি একটা ছোট মানুষ, আমি এখন কি করবো? জানো বাবা, এক মুঠ ভাতের জন্য না আমি এই রাস্তায় ভিক্ষা করতেছি। মারে, আমি তো বুঝতে পারি নাই এত কিছু ঘটে গেছে। তোর মায়ের তো আমি কম ভালোবাসতাম না, যে জিনিসটা বলতো
আমি সেই জিনিসটাই করতাম। আর সেই তোর মা আবার ভালোবাসা রাইখা, তোর মায়া রাইখা কেমনে পারলো এরকম একটা কাজ করতে? কত কষ্ট করতাম আবার পরিবারটারে সুখে রাখার জন্য। দিনের পর দিন আমি ওই বিদেশের বাড়িতে পরিশ্রম করে গেছি, অনেকগুলো টাকাও নিয়েছি রে মা, কিন্তু আমি বুঝতে পারি নাই তোর মা এত বড় বেইমানি আমাকে সাথে করবো। তাই মা, তুই কোনো চিন্তা করিস না, আমি এখন আইসা পড়ছি, কিন্তু আফসোসটা কি জানোস মা, আমি আমার মা ওটাতে শেষবারের মতো দেখতে পারলাম না। তাই একটা কথা আমি বলতাছি, আমি তোর মায়ের ছাড়ব না। সে আমার সুখে সংসার রাইখা, আমার পরিবার রাইখা, আমার মাসুম বাচ্চাটা রাইখা আমাকে সাইরা চলে গেছে। ওরে আমি জেলের ভাত খাওয়াবো, আমি পুলিশের কাছে যাবো, ওর কি আর স্বাদ আমি মিঠাইয়া দিব। চল মা। সবকিছু কিন্তু আমার নামে লেখা দিয়ে গেছে, আমি চাইলেই কিন্তু তোমার বাড়ির থেকে বাইর করে দিতে পারতাম। বাবা বাবা বাবা, হ্যাঁ নাটক তো কম জানোস না। এই ফকিনীর বাচ্চা, ওঠ ওঠ, জ্বর, হ্যাঁ মাথায় জল পড়তে দিছস, রান্না করবো কে? চল আমার সাথে। বেলা কয়টা বাজে? হ্যাঁ খাবার দাবার রেডি করবি কখন, আর আমি খাবো কখন? আম্মা, আমার শরীরটা বেশি ভালো না। কালকে গরুর ঘরের পিছে পানিতে নাইবা মাটি কাটছি, এর জন্য রাত থেকে শরীরটা খারাপ হয়ে গেছে, আর ভোর হইতে হইতে শরীরে জড়াইয়া পড়ছে। আম্মা শরীরটা ভালো না দেখে আমি রান্না বাড়ার কাছে হাত দিতে পারি নাই। আরে সোনার শরীর, মনে হয় তুই এই বাড়িতে বউ হয়ে আসছিস আর আমি আসি নাই। আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছিলাম তখন আমি দুনিয়ার কাজ করছি। কই আমার তো শরীরে কোনো অসুখ বিসুখ নাই, আর তুমি একটু কাজ করলে অসুখ হয়ে যায়, জ্বর এসে যায়। নাটক করার জায়গা পাও না? আরে নাটক করতে গেলে হলে যায় কর, এই বাড়িতে কোনো নাটক চলবে না। আম্মা, অসুস্থতা নিয়ে কি কেউ নাটক করে? আমার কয়টা টাকা দেন না আম্মা, আমি দোকান থেকে দুইটা ওষুধ কিনা খাই, তাইলে আমার জ্বরটা ভালো হয়ে যাবো। ওষুধ কিনতে পয়সা লাগে না? আমার তো গাছ আছে, যে ঝাঁকি দিলে আমার ঝরঝর করে টাকা পড়লো। এখন গাছ লাগাইতে আমি আরাম, যদি এইটুক জ্বরে কিচ্ছু হয় না। আগে কাজ কর, তারপর দেখো ওষুধ খাওয়ানো লাগবে কি লাগবে না, বুঝতে পারছো? খবরদার আমার মুখে মুখে কোনো তর্ক করবি না। অসুখের জন্য কি হয়েছে? আম্মা, আমার শরীরটা সত্যি খুব খারাপ। আপনি আপনি আজকের দিনটা কষ্ট করে রান্না করেন। কি বললি? কি বললি হারামজাদা? আমি রান্না করব? তুই তোরে রাখছিস কিসের জন্য? মা, তোমার শরীরে কালকে রাতের থেকে অনেক জ্বর, তুমি ওর সাথে এরকম করতেছো কেন? ওরে বাপরে বাপ, বোর জন্য মনে হয় দরদ একবারে উতলে উঠছে। তোমার জ্বর, একটু কাজ করলে কি হাত পা ক্ষয় হয়ে যাবে নাকি? চুপ করো, অনেক কথা কইছো, তোমার অনেক অত্যাচার আমরা সহ্য করছি, আর না তুমি হয়তো ভুলে গেছো। তুমি চুপ করো, কি কইতে চাও তুমি আমারে? আজকে আমার কওয়ার পালা। আচ্ছা মা, আমি তোমার কি স্বপ্ন কোনো সময় মনে করছি, কোনো সময়ের জন্য ভাবছি? তাহলে তুমি কেন আমার আপন মনে করতে পারো না? এটা কও তো। তোমারও তো এই বাড়িতে আমার বাবা বিয়ে করে নিয়ে এসছে আমার সন্তান মানুষ করার জন্য, আমাকে দেখে শুনে রাখার জন্য, আর তুমি সব কি শুরু করছো? এগুলো কি? আমি ভালো করেই জানি বাবা, যে সৎ ছেলে কোনোদিন আপন হয় না। ও যে কথাই আছে না, এক গাছের বাকল কি কখন আর এক গাছে লাগে? কখনো লাগে না। তা আমি ভালো করেই জানি সৎ কখনো আপন হয় না, আর সৎ মা কখনো সৎ ছেলের আপন মা হতে পারে না। মা, তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই যে আমি তোমারে কখনো কিন্তু সৎ মা মনে করিনি, আমি কিন্তু আমার আপন মা মনে করছি। আমার মা হারাবার পর আমি মনে করছি যে আমি একটা মা পাইয়া গেছি, এই তুমি আমার মা। মা, চাইলে তো তুমিও পারতা তোমারে আমার আপন সন্তান মনে করতে। এই যে মা, তোমার যে আরেকটা সন্তান আছে, তুমি কি কখনো তারে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলছো, কোনো জুলুমের কাজ কাম করাইছো? তুমি কিন্তু করাও নাই। যখন বিদেশে গেল, এই যে বাবার ভাগের জায়গা আমি বেচা তারে বিদেশে পাঠাইলাম। এই যে টাকা পয়সার ব্যাপারটা, কোনো দিন আমি কোনো কিছু তোমার কাছে জিজ্ঞেস করি নাই। যে টাকা পয়সা কামাই করতেছে, আমি কামাই করতেছি, সবকিছু কিন্তু তোমার কাছেই থাকে। কোনো সময় চাই আমি তোমার কাছে টাকা পয়সা এইভাবে নেই নাই, আর ইচ্ছা করে কোনো দিন ভালো একটা কাপড় চোপড় আমাকে দুজনের একজনকে দেও নাই। কেন মা, তুমি কি আপন মনে করতে পারতা না? তুমি কি জানো মা, বাবা মইরা যাওয়ার আগে
এই সয় সম্পত্তি জায়গা জমি যা কিছু আছে সব কিছু কিন্তু আমার নামে লেখা দিয়ে গেছে। আমি চাইলেই কিন্তু তোমার বাড়ির থেকে বাইর করে দিতে পারতাম। জানেন আম্মা, আপনি আমার উপর যে অত্যাচারগুলা করেন, এই সব কিছুতে অতিষ্ঠ হইয়া আমি ওরে মাঝে মাঝে বলতাম, চলো এই বাড়ি থেকে চইলা যাই, এইখানে আর থাকবো না। কিন্তু আপনার ছেলে আপনার সব অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য কইরা এই বাড়িতে পয়রা থাকতে চায়। কেন জানেন? কারণ ও তো ছোটবেলায় ওর মার আদর সেভাবে পায় নাই। আপনারে তো অন্তত মা টুকু বলে ডাকতে পারতাছে। শুধু এর কারণে ও সব অন্যায় অত্যাচার সহ্য কইরা এই বাড়িতে পয়রা রইছে। আর আমারে বুঝাইছে, মা একদিন নিজের ভুল ঠিকই বুঝতে পারবো, আমাদের কিছু বলতে হবো না। হ্যাঁ মা, এই যে মানুষটা সারাদিন চোখে বাতারে গাদার মতো খাটি, পরিশ্রম মনে করি না, দিন শেষ আসে তো তোমার আমি মাকে একটা ডাক দিতে পারি, এই আশা শুধু আমি গাধার মতো খাইটা যাই। আমি মনে করছিলাম তুমি নিজেরা শুধরায় নিবা। জানো মা, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, মা হওয়ার অনেক গুণ আছে। আর এই যে মা ডাকটা না, এটা অনেক গভীর একটা জিনিস, গভীর একটা ডাক, এটা তুমি বুঝবা না। আসলে বাবা ঠিকই বলছিস, মা ডাকটা অনেক গভীরের। আর তুই যে আমাকে এত ভালোবাসিস সেটা আমি বুঝতে পারি নাই। আমি সব সময় ভাবছি আমার ছেলে বিদেশ থাকে, তোদের উপর যদি আমি অন্যায় অত্যাচার করি তাহলে একদিন তোরা এই বাড়ি থেকে বের হয়ে যাবি, সমস্ত সহায় সম্পত্তির মালিক হবে আমার ছেলে। সব সময় আপন ছেলে বলে আমি তোদেরকে দূরে সরায় রাখছি, তোদের উপর অন্যায় অত্যাচার করছি। কিন্তু জানিস বাবা, আজ 8-9 বছর আমার ছেলে বিদেশ থাকে, একটা বারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই মা তুমি কেমন আছো। আমার ভিতরে অনেক কষ্ট, কিন্তু আমি বুঝতে পারি না আসলে জন্ম দিলেই শুধু মা হয় না, মা হতে অনেক গুণ লাগে, হয়তো সেটা আমার ভিতরে নাই। বাবারে আমাকে ক্ষমা করে দিস, আমি আর কখনো এরকম করবো না। তুমি আমার কাছে কেন ক্ষমা চেয়ে আমার ছোট করতেছো, আমার অপরাধী বানাইতেছো? আমি তোমার সন্তান, তুমি শুধু তোমার পায়ের কাছে আমার সারা জীবন ঠাই দাও না। আমি আর কিচ্ছু চাই না, জায়গা সম্পত্তি আমি তোমাদের সব দিয়ে দিব। আমি জায়গা জমি চাই না বাবা, আমি শুধু তোদের চাই, তোদের মুখে মা ডাক শুনতে চাই, ভালোবাসা